হ্যালো, আসসালামু আলাইকুম। চেকের মামলার বিষয়ে একটু আলোচনা করব আজকে। আপনার চেক আপনার সাথে যখন কোনো ব্যক্তির সাথে কোনো চুক্তিবদ্ধ উপায়ে কোনো ব্যবসা বাণিজ্য কিংবা অন্য যে কোনো লেনদেন, যেমন ব্যাংকিং লোন হতে পারে কিংবা আপনার কোনো বাড়ি ভাড়া হতে পারে, কোনো ক্ষুদ্র ঋণ হতে পারে, এই ধরনের কারবারের সময়, লেনদেনের সময় ধরুন আপনি লোন নিলেন কিংবা বাড়ি ভাড়া করলেন কিংবা ব্যবসা করলেন। এখন এই কি ব্যবসা করলেন, যে আমি আপনার ফ্যাব্রিক্স কিংবা পোশাক, আপনার কারখানার পোশাক আমার শোরুমে আসবে 3 কোটি টাকার কিংবা 5 কোটি টাকার পোশাক, প্যান্ট এবং শার্ট, এগুলো আমাকে দিবেন, আমার প্রতিষ্ঠানে আসবে, আমার শোরুমে আসবে, আমি বিক্রি করব। আমাকে 2% কিংবা 5% কমিশন দিবেন। তো এখানে সে আমাকে 3 কোটি, 5 কোটি বা 1 কোটি টাকার পোশাক আমার প্রতিষ্ঠানে আসবে, তার সাথে আমি ব্যবসা করব। তো সেক্ষেত্রে এগুলো বিক্রি করতে পারলে সে আমাকে 5% কমিশন দেবে। তো এখানে সে আমার সিকিউরিটি হিসেবে সে 2টা চেক রাখলো, ব্ল্যাঙ্ক চেক। এই চেকের কোনো টাকা উল্লেখ নাই, কিন্তু আমার স্বাক্ষরিত 2টা ব্ল্যাঙ্ক চেক রাখলো, যে যদি আপনি আমার এই পোশাক মাইরা দেন কিংবা বিক্রি করে আমাকে টাকা বুঝিয়ে না দেন, সঠিক হিসাব না দেন, তাহলে আপনার বিরুদ্ধে আমি মামলা করব। কিভাবে? ওই চেকের মধ্যে টাকা বসিয়ে 5 লাখ, 10 লাখ বা 50 লাখ বা 1 কোটি টাকা বসিয়ে সে মামলা করলো। মামলায় এই ঘটনাগুলো তার আর্জিতে বর্ণনা করলো। সেই ক্ষেত্রে সে মামলা করতে পারবে। প্রথমে সে লিগাল নোটিশ দিবে। ব্যাংক লোনের ক্ষেত্রে একইভাবে, ব্যাংক থেকে আমি 50 লাখ টাকা লোন আনলাম বা 20 লাখ টাকা লোন আনলাম কিংবা 10 লাখ টাকা লোন আনলাম ব্যাংক থেকে কিংবা আশা কোনো এনজিও থেকে, আশা নামে একটা এনজিও আছে কিংবা অন্য এনজিও আছে, এএসডিও এনজিও আছে, আশা আছে, এগুলো থেকে আমি 10 লাখ টাকা লোন নিলাম। তো সে আমার থেকে 3টা চেক রাখলো। ব্র্যাক ব্যাংকে আমার অ্যাকাউন্ট আগে করে নেবে সে। অ্যাকাউন্ট না থাকলে তো চেক আমাকে ব্যাংক দিবে না। তো আমার অ্যাকাউন্টের আমার একটা চেক রাখলো। যদি ওই 10 লাখ টাকা আমি তাকে ফেরত না দিই কিংবা কিস্তি না দিই, কোনো প্রতারণা করি, তাহলে সে আমার বিরুদ্ধে ওই চেকে টাকা বসাবে। ওই চেকে আমার লোন নেওয়ার সময় তো আমার চেক সে রেখে দিচ্ছে, ব্ল্যাঙ্ক চেক, খালি চেক। ওই খালি জায়গায় টাকার অঙ্ক বসিয়ে সে আমার বিরুদ্ধে মামলা করতে পারবে। এই আর্জিতে তার এই লোনের বিষয়ে তার সাথে যে চুক্তিপত্র সেগুলো উল্লেখ করে সে আমার বিরুদ্ধে চেকের মামলা করতে পারবে। চেকের মামলার নিয়ম কি? চেকের মামলার নিয়ম হলো, চেক সে আগে আমাকে লিগাল নোটিশ দিবে। লিগাল নোটিশে যদি আমি কোনো পাত্তা না দিই, কোনো জবাব না দিই, কোনো মীমাংসায় না যাই, টাকা ফেরত না দিই, পরিশোধ না করি, সেক্ষেত্রে লিগাল নোটিশে উল্লেখ থাকবে যে 15 দিন বা 1 মাসের মধ্যে আপনি যদি আমার এই লোনটা পরিশোধ না করেন, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। তারপরে সে 1 মাস টাইম পাবে। পুনরায় আমি কোনো সাড়া দিলাম না, টাকা পরিশোধ করলাম না, সে পুনরায় আবার 1 মাস, পরের যে 1 মাস, সেই 1 মাস তো আমাকে টাইম দিল। পরের 1 মাসের মধ্যে সে আবার, এখানে 1 মাস চলে গেল, পরের মাস শেষ হওয়ার পর পরের মাসে সে আবার আমার বিরুদ্ধে চেকের মামলা করতে পারবে। সে আর্জি তৈরি করে সে যা যা বলার সেগুলি বলে সে, আমি যেই থানায় থাকি সেই থানার আমলি আদালতে সে মামলা দায়ের করতে পারবে। এখানে একমাত্র চেক দাতা, যিনি লোনার, ঋণ গ্রহীতা, তাকে একাই আসামি করতে পারবে। ওই ফ্যামিলির যে লোন নিয়েছেন তার ফ্যামিলির একাধিক লোক আসামি করতে পারবে না। তো সেই ক্ষেত্রে মামলা করলো, কোর্টে গিয়ে মামলা জমা দিল, মামলা নিল, তারপর সমনও দিতে পারে, ওয়ারেন্ট। তবে এই ক্ষেত্রে ওয়ারেন্ট সমন দেয়, বেশিরভাগই সমন দেয়। সমন দিলে আমি সমনে যদি হাজির না হই, আসামি পক্ষ যদি হাজির না হয়, সেই ক্ষেত্রে আসামির বিরুদ্ধে আদালত যখন বাদীপক্ষ বলবে সমনে সে আসে নাই স্যার, আমাদের টাকাও পরিশোধ করে নেই, তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিবে। পরের তারিখে আবার ওয়ারেন্ট, যে সমনে কেন আপনি আসেন নাই, আপনার নামে ওয়ারেন্ট দিলাম। ওয়ারেন্ট দিয়ে তাকে
ওই থানায় সে যেই থানায় থাকে সেখানে সেই একাধিক থানা যদি ঠিকানা দিয়ে থাকে সেখানে সেই ঠিকানায় ওয়ারেন্ট পৌঁছে যাবে এবং ওয়ারেন্ট মোতাবেক তাকে ধরবে, পুলিশ খুঁজবে, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সেখানে সে জামিন চাবে, জামিন চাইলে সে জামিন পাবে। এরপর মামলাটা চলবে, মামলা চলার পর মামলাটা 1 বছর 6 মাস বা 1.5 বছর পর রায় হবে। ওই রায়তে সে রায় হলো যে 3 মাস জেল এবং এত টাকা অর্থদণ্ড। সেই ক্ষেত্রে সে আসামি পক্ষ আবার আপিল করার সুযোগ পাবে। স্যার আমাকে রায় দিয়েছেন, আমি তো আপিল করতে চাই, আপিলের সত্ত্বে আমার জামিন দেন, আমি এখন তো জামিন পাই, আমি তো এখন বিচার শেষ হয়নি, আমি তো আপিল করতে চাই। সেই ক্ষেত্রে সে 50% টাকা জমা দিতে হবে আগে। চেকের মামলায় অর্ধেক টাকা জমা দিতে হবে, অর্ধেক টাকা জমা দিয়ে ব্যাংকের রিসিট আগে দেখাইতে হবে আদালতকে এবং সে জামিন চাইবে, জামিনের প্রেয়ার দরখাস্ত দিতে হবে আর ওই রিসিট দেখাই দেবে, স্যার আমি তো টাকা জমা দিয়েছি অমুক ব্যাংকে, এই 10 লাখ টাকা পাবে, তার 50% 5 লাখ টাকা আমি ব্যাংকে জমা দিয়ে আসছি স্যার, এই যে বাদীর জন্য, বাদী উঠে নেবে সেই টাকা, স্যার আমি স্যার জামিন চাই আপিলের শর্তে, আমি আপিল করব। দোষ কি আমারই, আমি কি অপরাধী, না এখানে কোনো গাবলা আছে মামলায়? এখানে আমি তো আপিল গিয়ে জিততেও পারি, মামলার আমিও জিতে যেতে পারি। আমি যদি জিতে যাই তাহলে সে ওই 50 লাখ টাকা আবার আমি পুনরায় ফেরত, এই 5 লাখ টাকা আমি পুনরায় ফেরত নিয়ে আসবো ব্যাংকে, যে টাকাটা আমি জমা দিয়েছিলাম 5 লাখ টাকা, মোট টাকার অর্ধেক টাকা 50%। আর যদি সেখানে আমি হেরে যাই তাহলে এই 5 লাখ টাকা ওই বাদী উঠিয়ে নেবে এবং আমার বিরুদ্ধে আপিল আদালত একটা রায় দিবে, জেল, কিন্তু কিছু অর্থদণ্ড দিবে, কিছু জেল দিবে আমাকে, কারাদণ্ড দিবে এবং অর্থদণ্ড দিবে। সেই আপিল আদালতেই আমার বিচার মেনে নিতে হবে। এই হলো চেকের মামলার সংক্ষিপ্ত বর্ণনা। আর অর্থ ঋণের মামলাও আমি কারো থেকে লোন, কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যাংক থেকে আমি লোন নিলে, লোন গ্রহণ করলে সেই একইভাবে আমার থেকে কিন্তু লোন নেওয়ার সময় ওই ব্যাংক আমার থেকে অর্থ ঋণ আদালতের কতগুলি ফর্মে স্বাক্ষর নেবে। অর্থ ঋণ আদালতের কতগুলি ফর্ম আছে, অর্থ ঋণের কতগুলি ফর্ম আছে, ওই ফর্মে ওই কাগজে আমার সিল এবং আমার স্বাক্ষর রাখবে, যাতে আমার বিরুদ্ধে অর্থ ঋণ মামলা করতে পারে। সেই ক্ষেত্রে তারা চেকও রাখবে, ব্যাংক কিন্তু কিছু কিছু ব্যাংক চেকও রাখবে এবং অর্থ ঋণের কতগুলি ফর্মও রাখবে। সেক্ষেত্রে আমি যদি টাকা না দিই, আমি ঋণ গ্রহীতা টাকা না দিয়ে আমার বিরুদ্ধে অর্থ ঋণের মামলাও করতে পারে এবং চেকের মামলাও দায়ের করতে পারে। সেই ক্ষেত্রে অর্থ ঋণের মামলা একটু দীর্ঘমেয়াদী হয়, দেওয়ানি আদালতে হয়, আর চেকের মামলাটা অনেকটা দেওয়ানি প্রকৃতির, কিন্তু দেওয়ানি নয়, এটা ফৌজদারি কিন্তু দেওয়ানির মতো চেকের মামলা। আর অর্থ ঋণ মামলা সম্পূর্ণ দেওয়ানি প্রকৃতির মামলা। এখানে অর্থ ঋণের মামলা একটু লং টার্ম, এখানে অর্থ ঋণের মামলা করলে সেখানে বাদী পক্ষ হাজির থাকবে, তারিখে তারিখে তার রেমিডি চাবে, অর্থ ফেরত চাবে, সমন যাবে, তারপরে বিভিন্ন তারিখ যাবে, সাক্ষী প্রমাণ আসবে, আসামি পক্ষ হাজির হলে, না হলে ওয়ারেন্ট যাবে। ওয়ারেন্ট গেলে সে 25% জমা দিবে আসামি, ওখানে হলো 50%, অর্ধেক টাকা জমা দিয়ে আপিল করতে হবে। আর অর্থ ঋণ মামলায় যখন বাদী পক্ষে ডিগ্রি হবে তখন 25% টাকা এবং তার বিরুদ্ধে 6 মাসের আটকাদেশ হবে আসামির বিরুদ্ধে। তখন আসামিকে যদি ধরতে পারে, অ্যারেস্ট করতে পারলে আসামি ভিতরে থাকবে এবং 25% টাকা জমা দিয়ে, 10 লাখ টাকা 25% 2.5 লাখ টাকা, এই 2.5 লাখ টাকা জমা দিয়ে সে জামিন চাইতে পারবে। জামিন চাইতে কিন্তু টাকা দিতে হবে, তার পুরো টাকা দিতে হবে। সে 25% দিয়ে যে মাপ পাবে সেটা না, হয়তো 6 মাস বা 3 মাস বাইরে থাকবে, তার আবার তার অঙ্গীকারনামা দিয়ে তার কিন্তু জামিন চাইতে হবে, অঙ্গীকারনামা দিয়ে এবং টাকা জমা দিয়ে জামিন চাইতে হবে। ওই অর্থ ঋণের মামলা হলো এটা। আর 25% এভাবে প্রসিডিউর। আর চেকের মামলার প্রসিডিউর তো আগেই বললাম, এভাবে আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন যে যারাই ঋণ গ্রহীতা লোন নেন তারা এগুলো খুব হিসাব করে চলবেন এবং সতর্ক থাকবেন, কখনোই অবহেলা করবেন না। আশা করি আপনারা উপকৃত হবেন আমার এই লাইভ ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।